নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আগামী 1 জুলাই থেকে ন্যায় সংহিতা নামে 3টি বিল আসতে চলেছে। এই বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন। সৌজন্যে আকাশবাণী সংবাদ বাংলা, এখান থেকে এই ভিডিওটি নেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই বিল সম্পর্কে বিস্তারিত আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এখন শুনবেন আগামী 1 জুলাই থেকে চালু হতে যাওয়া ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর বিভিন্ন দিক নিয়ে একটি বিশেষ আলোচনা। এতে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারতের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদীর সঙ্গে কথা বলছেন শঙ্কর মুখোপাধ্যায়। 150 বছরের ঔপনিবেশিক শাসনে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি আইপিসি, ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিডিওর কোড, যা 1973 সালে সংশোধিত হয়, এবং ভারতীয় সাক্ষ্য আইন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বাতিল হয়ে আগামী 1 জুলাই দেশে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ আইন। দেশের মানুষকে দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ভুল বিচার দেওয়াই এই 3টি নতুন আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আইপিসির পরিবর্তে যে ভারতীয় ন্যায় সংহিতা চালু হতে চলেছে তাতে 20টি নতুন অপরাধকে যুক্ত করা হয়েছে এবং আইপিসির 19টি অপরাধকে বাদ দেওয়া হয়েছে। 33টি অপরাধের জন্য কারাবাসের মেয়াদ বাড়ানো হচ্ছে এবং 83টি অপরাধের জন্য জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে। নতুন ভারতীয় ন্যায় সংহিতায় 20টি অনুচ্ছেদ এবং 358টি ধারা রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং ভারতের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদী। মিস্টার ত্রিবেদী, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা মিস্টার ত্রিবেদী, বলা হচ্ছে যে আইপিসিকে পাল্টে অপরাধ, শাস্তি এবং জরিমানাকে নিউ অ্যাপ্রোচ বা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা এই নতুন ন্যায় সংহিতার লক্ষ্য। এটা যদি প্লিজ একটু বুঝিয়ে বলেন। অনেক প্রাসঙ্গিক জিনিসগুলো আজকের সমাজে বদলে গেছে। তো এই নতুন আইনটা খুব বেশি, যেমন আমাদের ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যে যুগটা এসে, যেখানে মোবাইল ফোন, সবার হাতে এখন ক্যামেরা আছে, যে কোনো লোক আজকে ভিডিও রেকর্ডিং করে নিতে পারে, যেটা আমরা ফেসবুক লাইভ বা এরকম জায়গা সবসময় দেখছি। সুতরাং এখন ওই জিনিসটা খুব ভালোভাবে এই আইনে নিয়ে আসা হয়েছে। যেমন যদি কারোর রেকর্ড করে এভিডেন্স বা কোনো কথাবার্তা বা কিছু স্টেটমেন্ট যদি পুলিশ আজকে রেকর্ড করে, উনি যা বলছেন সেটা আগে পুলিশ লিখে নিত কাগজে। এখন ভদ্রলোক কি বললেন আর কি লেখা হলো সেটার মধ্যে পার্থক্য থাকতো, আর ওইটা নিয়ে অনেক প্রশ্ন উঠত। কিন্তু এখন যেহেতু একজন যে স্টেটমেন্ট দিচ্ছেন, ওনার ভয়েসও রেকর্ড হচ্ছে, ওনার ছবিও আসছে, তো উনি লাইভ রেকর্ডিংয়ে যা বলেছেন সেইটা পরবর্তীকালে এভিডেন্স হিসেবে মেনে নেওয়া হচ্ছে এই নতুন আইনে। একটা ঘটনা ঘটলো, উনি তখন একটা কথা থানায় গিয়ে বললেন, পরবর্তীকালে যে কোনো কারণে হোক না কেন উনি সেই জিনিসটা বলতে পারলেন না বা ওনাকে বলতে দেওয়া হলো না, সেইটা নিয়ে যে প্রবলেমটা হতো আগে সেইটা হবে না, যেহেতু এই আইনে সেইটা এভিডেন্স হিসেবে। আরেকটা কথা বলা হচ্ছে যে আগে শাস্তির উপর বেশি জোর দেওয়া হতো, এখন এই নতুন আইনে বিচার বা ন্যায় বিচারের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এর জন্য একটু এক্সাম্পল বলেন। ন্যায় বিচার বলতে কি বলি আমরা? কনস্টিটিউশনে একটা আর্টিকেল আছে যেটাকে বলি আমরা আর্টিকেল 21। সেই আর্টিকেল 21-এ রাইট টু লাইফ আছে, রাইট টু লাইভলিহুড অ্যান্ড এক্সপিডিশিয়াস জাস্টিস। এখন আমাদের একটা জিনিস বলা হতো, তারিখ পে তারিখ, একটা সাক্ষী হচ্ছে না, অভিযুক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্যে তারিখ হয়ে যাচ্ছে, আমি জানতে পারছি না কি আমার মামলা যেটা চলছে সেটা পুলিশ কি করছে, তদন্ত কি হয়েছে। এই সব জিনিসকে মানে অ্যাক্সেসিবিলিটি টু জাস্টিস, এইটা খুব ভালোভাবে টেকেন কেয়ার হয়েছে এই আইনগুলোতে। যেমন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষী দেওয়া যাবে। একজন সাক্ষী যদি আজকে যখন ঘটনাটা ঘটেছে উনি যদি কলকাতায় ছিলেন, এখন মামলা কোর্টে গেছে হয়তো 1 বছর আগে, ভদ্রলোকের হয়তো শিফট করে গেছেন বা ভদ্রলোক উনি শারীরিকভাবে সুস্থ নন, উনি আসতে পারছেন না কোর্টে বা ট্রান্সফার হয়ে গেছে, উনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষী দিতে পারেন। এফআইআর আমি যখন লজ করব পুলিশের কাছে, পুলিশকে 90 দিনের মধ্যে আমাকে জানাতে হবে যে কি তদন্ত করেছেন, কতদূর তদন্তটা এগোলো। আগে আমাকে আরটিআই করতে হতো, আমাকে যেতে হতো, জিজ্ঞেস করতে হতো। তারপরে এফআইআরটা আমি ইমেলের মাধ্যমে লজ করে দিতে পারি, তার 3 দিনের মধ্যে গিয়ে ওইখানে সই করতে পারি,
তো অনেকগুলো জিনিস এই টেকনোলজিটাকে উপযোগে এনে অনেকগুলো জিনিস খুব ইজি হয়ে গেছে। যেমন ভিডিওগ্রাফি, পুলিশ স্টেটমেন্ট এটাকে বাধ্যতামূলক করা হয়েছে, ম্যান্ডেটরি। Exactly. তারপরে অডিও ভিডিও রেকর্ডিংস ফর ভালনারেবল ভিকটিমস, যাতে মানসিক প্রতিবন্ধীতে, সেটাও কম্পালসারি করা হয়েছে। এইটা খুব সুন্দর একটা যে ন্যায় তো যে অভিযুক্ত তার জন্য তো ন্যায় হতে হবে। তাহলে এইখানে কি করা হয়েছে, যখন সিজার হয়, যেমন কাউন্টারব্যান্ডেড আর্টিকেল সিজ করা হলো বা কারোর কাছ থেকে আমি কোনো সিজার করবো, তখনও কিন্তু ভিডিওগ্রাফ করতে হবে। না হলে কি হতো, আগে অনেক শুনেছি কি আমার কাছে একটা জিনিস ছিল না, বন্দুক ছিল না, বা আমার কাছে কোনো আর্টিকেল ছিল না, জোর জবরদস্তি পুলিশ আমাকে ধরে নিয়ে লিখে দিয়েছে, সিজার লিস্ট একটা বানিয়ে দিয়েছে, আর একজন দুজন ইন্ডিভিজুয়াল উইটনেসকে নিয়েছে, সেটা কিন্তু ওনারই লোক। সুতরাং এই যে ফ্রেমিং যেটাকে বলা হতো যে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এই টেকনোলজি দিয়ে এই জিনিসটার মানে একটা উপচার প্রযুক্তির ব্যবহার করে একদম। বিচার ব্যবস্থার চিন্তা ভাবনাটা, দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেওয়া। একদম। যেমন ডিজিটাল এভিডেন্সকে আরো বেশি ওয়েটেজ দেওয়া, একদম। ট্র্যাডিশনাল ডকুমেন্টারি এভিডেন্সের পাশাপাশি, তারপরে ওই সার্ভার লগ, লোকেশনাল এভিডেন্স, তারপরে ডিজিটাল ভয়েস মেসেজ, এগুলোকেও ডকুমেন্ট হিসেবে একদম। আপনার গ্রহণ করার কথা এই আইন বলা আমি আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা, সাইলেন্ট উইটনেস বলে এখন একটা জিনিস এসেছে, যেমন সিসিটিভি ক্যামেরা সব জায়গায় আছে, সাইলেন্ট উইটনেস, ওইটাতে যা ফুটেজ আছে সেইটা কিন্তু খুব ভালো সাক্ষীর প্রয়োজন। আমি আজকে রাস্তায় যাচ্ছিলাম, আমি এমনি একটা ছবি তুলছিলাম, হঠাৎ একটা প্রসঙ্গ ঘটে গেল, আমি একজন এভিডেন্স, তাহলে আমার কাছে যে আমার মোবাইলে এতদিন এটাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হতো না। হতো কিন্তু যে প্রভিশনস গুলো ছিল ওইটা খুবই জটিল ছিল, এখন ওইটাকে খুবই সরল করে দেওয়া খুব হয়েছে। নির্দিষ্টভাবে এগুলো এইটা সাক্ষ্য হিসেবে খুব আসতো। সরল করে দেওয়া হয়েছে। আচ্ছা মিস্টার ত্রিবেদী, আইপিসির মতো বিএনএসেও হত্যা, আত্মহত্যায় প্ররোচনা বা গুরুতরভাবে জখম করার মতো অপরাধের জন্য শাস্তির ধারা অবশ্যই আছে। অফেন্স এগেইনস্ট দ্য বডি এই ধারায় এবার অর্গানাইজড ক্রাইম মানে সংগঠিত অপরাধ, টেরোরিজম, সন্ত্রাসবাদ বা গণপিটুনির মতো দলবদ্ধ হয়ে হামলার কিছু অপরাধকে যুক্ত করা হয়েছে। অপরাধ যদি এসব ক্ষেত্রে হয়, তাহলে অপরাধী যদি একজন বা দুজন হন আর অপরাধী যদি বহু মানুষ হন, তাহলেও একই ধারা। এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। আগে অনেক পুরনো আইন ছিল, তো অনেকগুলো জিনিস যেটা এখন হচ্ছে সেটা পুরনো আইনে শাস্তি হতো, কিন্তু স্পেসিফিক কিছু বলা হতো না। এই নতুন আইনে অর্গানাইজ ক্রাইমকে বিশেষ একটা, তারপর টেরোরিজম হ্যাজ বিন ডিফাইন্ড, ডেফিনেশন দেওয়া হয়েছে ফার্স্ট টাইম টেরোরিজমের সেকশন 111-এ, যেখানে বলা হয়েছে, স্পেসিফিক্যালি বলা হয়েছে বাই লিথাল মিনস, যদি ডিসরাপশন করে অফ পাবলিক অর প্রাইভেট প্রপার্টিজ। সুতরাং আর একটা জিনিস আছে, অ্যাবেটমেন্ট আউটসাইড ইন্ডিয়া ফর অফেন্স ইন ইন্ডিয়া। আগে কি হতো, আজকে অফেন্স করলাম, আমি এখন বাইরে চলে গেছি, ইন্ডিয়ার বাইরে, ওইখান থেকে আমি পুরো নিজের র্যাকেটটা চালাচ্ছি, সেইটাও একটা অফেন্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এই প্রথম বোধহয় সন্ত্রাসবাদ বা টেরোরিজমের নির্দিষ্ট ব্যাখ্যা এবং সংজ্ঞা এই নতুন আইনে দেওয়া হয়েছে, একদম। এবং ইন্টারন্যাশনাল টেরোরিজমের ক্ষেত্রেও সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং সংজ্ঞা দেওয়া আছে। একদম। আর একটা এই প্রসঙ্গে কথা বলতে চাবো, সেডিশন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল বা অনেক প্রশ্ন হয়। এইবারে এই আইনে সেডিশনটাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওল্ড ওয়াইন ইন নিউ বটল করা হয়েছে। সেডিশন অ্যাকচুয়ালি খুব ভালোভাবে ডিসক্রাইব করে দেওয়া হয়েছে, ইন্ডেঞ্জারিং দ্য সভরেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। তো যে দুর্ব্যবহার বলা হতো, সেডিশনের খুব দুর্ব্যবহার হচ্ছে, সেই জিনিসটা এখন আর হবে না। কেন স্পেসিফাই করে দেওয়া হলো কি সেডিশন বলতে কি, মানে আমরা বল ইন্ডেঞ্জারিং দ্য সভরেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অ্যান অফেন্স। সেডিশন ইজ নট দ্যাট ওয়ার্ড সেডিশন এখন আর নেই। তো সুতরাং এইটাও একটা নতুন জিনিস এসছে। এইখানে একটা জিজ্ঞাসা আপনার কাছে, যে রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন এই শব্দটা এই বিএনএস এ থাকছে না, তার বদলে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতার পক্ষে বিপজ্জনক এমন কাজকে নতুন অপরাধের আওতায় আনা হলো। আপনার কি মনে হয় যে এতে রাষ্ট্র বা সরকারের হাতে আরো অনেক বেশি ক্ষমতা এলো এবং রাষ্ট্র আরো বেশি শক্তিশালী হলো? রাষ্ট্র শক্তিশালী হলো, ক্ষমতা ঠিক স্পেসিফিক ক্ষমতা এলো। সেডিশন বলতে নিজের মতন লোকেরা ওই ওয়ার্ডটাকে ব্যবহার করত, কিন্তু এখানে যেহেতু খুবই স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে, দেখুন রাষ্ট্রর প্রতি যদি কোনো দ্রোহ হয় সেইটার জন্য সাজা হওয়া উচিত। আজকে ইকোনমিক অফেন্স, আগে তো ইকোনমিক অফেন্সের এত বড় আওতা হতো না, এখন যেহেতু ইকোনমিক অফেন্স একটা টুল হয়ে গেছে একটা দেশকে শেষ করে দেওয়া। নারকটিক্স, মাদক দ্রব্যের ব্যবহার, মাদক পাচার, ঠিক আছে, মাদক পাচার, তারপরে
সায়েন্টিফিক ওয়ারফেয়ার সভরেনিটি, আমাদের খুব ডিজিটাল ডকুমেন্টস যেটা আমরা কিছু করতে সেইটা যদি পাঠায়, তো এইসব জিনিসের জন্য কেন আইপিসি যে পুরনো ছিল এই সব জিনিসগুলো কে মাথায় রেখে, তো কেন তখন সে সময় এক জায়গা থেকে আরেক জায়গায় আসার জন্য আমাদের 4 দিন লাগতো, একটা চিঠি আসতে 7 দিন লাগতো। এখন আমি আমেরিকার থেকে একটা ইমেল 30 সেকেন্ডসও লাগবে না, আমি পৌঁছে যাবে। সুতরাং এন্ডেঞ্জারিং দ্য সভরেনিটি ক্যান বি ডান ইন বহু হিসেবে উপায় করা যায়। যেমন আজকে ডিজিটাল যে ট্রানজাকশন হচ্ছে, কোটি কোটি টাকা এই দিক থেকে ওই দিক হয়ে যাবে, বুঝতে পারা যাবে না। আর ওই টাকার থেকে বোম এবং টেরোরিজম এইসবকে সমর্থন করা, নতুন যুগের সঙ্গে একদম, পরিবর্তনের সঙ্গে একদম, পাল্লা দিয়ে চেঞ্জ করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আচ্ছা মিস্টার ত্রিবেদী, নতুন বিএনএসএ মহিলাদের ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধ তো থাকছেই, এই গণধর্ষণের ক্ষেত্রে নাবালিকাকে কত বছর বয়স পর্যন্ত বলা হবে, পক্সো এবং গণধর্ষণের ক্ষেত্রে এইটা বাড়িয়ে 18 বছর বয়স পর্যন্ত করা হয়েছে। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলুন। আগে আইপিসিতে সংশোধনের পরে 376 ডিএ এবং 376 ডিবি এই দুটো সেকশন নিয়ে আসা হয়েছিল, যেখানে এই পার্থক্যটা করা হয়েছিল যে 16 বছর এজের যদি কারোর সঙ্গে জনধর্ষণ করা হয় তাহলে লাইফ ইমপ্রিজনমেন্ট থাকবে, কিন্তু 12 বছরের নিচে হলে ডেথ পেনাল্টিও তার সঙ্গে যোগ হয়ে যাবে। কিন্তু এই নতুন আইনে এখন 70+2 করে দেওয়া হয়েছে যে 18 বছরের নিচে যে কোনো মেয়ে সঙ্গে যদি জনধর্ষণ হয় তাহলে ডেথ পেনাল্টি অর লাইফ ইমপ্রিজনমেন্ট। তো এই পার্থক্যটা করা হয়, মানে পক্সোর ক্ষেত্রেও এটা 18 বছর পর্যন্ত সীমা এবং একদম। গণধর্ষণের ক্ষেত্রেও আর কি এটা 18 একদম, বছর সীমা। একদম। আচ্ছা মিস্টার ত্রিবেদী, অফেন্স এগেইনস্ট প্রপার্টি, এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে আইপিসি চুরি, ডাকাতি, রাহাজানি, প্রতারণা, এগুলো তো অপরাধ আছেই, নতুনভাবে যুক্ত করা হচ্ছে, খুব ইন্টারেস্টিং হচ্ছে সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতি। এর গুরুত্বটা কি? এই সাইবার ক্রাইম এখন আপনি দেখতে পাচ্ছেন 5-10 বছর থেকে যখন এই ডিজিটাল ইকোনমি এলো, ডিজিটালাইজেশন অফ ইকোনমিক ট্রানজাকশন, যেমন ইউপিআই, ডেবিট পেমেন্ট, নেট ব্যাংকিং, এইখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে পপুলেশনটা আছে অনেকজনই কিন্তু টেকনোলজিক্যালি একটু হ্যান্ডিক্যাপ। তো আমাদের অনেক সময় হয়েছে যে ভুল বুঝিয়ে, যেমন ওটিপি নাম্বার, আমি যদি আজকে ফোন করি বা আমার পিন নাম্বার, এইটা সাধারণভাবে এইটা আপনার থেকে আমি বার করে নিতে পারি, কেন আপনি বুঝতে পারবেন না, বা যে বৃদ্ধ বা যে টেকনোলজি অত ভালো চেনেন না কিন্তু ইউজ করতে হচ্ছে, যেহেতু এখন সমাজে সব জায়গায় ওইটা না ইউজ করলে হয় না, সবাই এখন ডিজিটাল পেমেন্ট চাইছে, ট্যাক্সিতেও চাইছে। সুতরাং ওইখানে এখন এই ক্রাইমটাকে খুব বেশি এইটা জোর পেয়ে গেছে। ডিজিটাল অফেন্সেসকে দমন করার জন্য এই স্পেসিফিক সেকশনসগুলো নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক, এই জনগণের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এই পলিউশন, পরিবেশ দূষণ এবং হিউম্যান ট্রাফিকিং, এই দুটো নতুন অপরাধকে যুক্ত করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আজকালকার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যে আমরা এগোচ্ছি সেইটার জন্য এটা খুবই দরকারি। নতুন ন্যায় সংহিতাতে এই যারা প্রথমবার অপরাধ করবে তাদের ক্ষেত্রে এই নতুন আইন ব্যবস্থা কিছুটা সহানুভূতির দৃষ্টিতে দেখছে, যে নন কাস্টোডিয়াল পানিশমেন্ট সাচ অ্যাজ কমিউনিটি সার্ভিস অ্যান্ড কাউন্সিলিং ফর এলিজিবল ইন্ডিভিজুয়ালস ইন্ট্রোডিউস, প্রথমবার অপরাধ করছে। এটাকে আপনার কিরকম মনে হচ্ছে? এটা খুব ভালো জিনিস, আর আগেও ছিল, কিন্তু এইটা আইনের মধ্যে ওইভাবে ব্যাখ্যা করা ছিল না। এটাকে স্পেসিফিক বলা কেন যখন আপনি দেখুন আমাদের জেলকে বলে দেওয়া হলে কারেকশনাল হোম, কেন সুধার লোককে আমি আসামি বলবো না বা আমি অভিযুক্ত বলবো না, আমি বলবো ওদেরকে সুধার করার জন্য কারেকশনাল হোম বলা হলো। লোকদেরকে বলা হয় ভাই আমরা অনেকগুলো কাজ করাই জেলে, যেটা ভালো, ওদেরকে ট্রেন করি, ভোকেশনাল ট্রেনিং দিই। এখন এখানে কি হয়ে গেছে, যেসব ছোটো খাটো অপরাধ যারা করে তাদেরকে কমিউনিটি সার্ভিস দিয়ে দেওয়া হলো। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে পরিবর্তনগুলো হলো, নতুন যে আইন 1 জুলাই থেকে আসতে চলেছে, এর জন্য পুলিশ বলুন, প্রশাসন বলুন বা লিগ্যাল ফ্র্যাটার্নিটি, আইন সমাজ, এই পরিবর্তনের জন্য তারা কতটা প্রস্তুত? প্রস্তুতি আছে, আর খুব জটিল নয়। কেন সাধারণ মানুষের জন্য সেকশন জানা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আইনটা সঠিক হওয়া, ভালো হওয়া আর তাড়াতাড়ি বিচার পাওয়া একটা সাধারণ মানুষের জন্য। তারপরে এক্সিকিউটিং অথরিটি যেমন পুলিশ, জুডিশিয়ারি, সেকশনগুলো একটু হয়তো ওলট পালট হয়েছে, সেকশনের হয়তো 302 জায়গায় হয়তো আরেকটা সেকশন হয়ে গেছে, নাম্বারটা পাল্টেছে, আরও সিস্টেম্যাটিক হয়ে গেছে। আর পুরো ইন্ডিয়াতে এইটা নিয়ে
অনেকগুলো কনফারেন্সেস হচ্ছে, অনেকগুলো টিউটোরিয়ালস হচ্ছে। অনেক ধন্যবাদ মিস্টার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রিবেদী। শুনলেন আগামী 1 জুলাই থেকে চালু হতে যাওয়া ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারতের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ কুমার ত্রিবেদীর সঙ্গে কথা বললেন শঙ্কর মুখোপাধ্যায়।